পিচ ঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইনশিতা। সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছা আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকায় হাওয়াও শেষ হয়ে গিয়েছে। পাশের টং থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তপ্ত রোদের কারণে কপালে জমে থাকা ঘাম ওড়নার এক কোণা দিয়ে মুছে নিল সে। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চে খানিকক্ষণ বিশ্রামের জন্য বসলো। তার মনে হচ্ছে এইমাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে, সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে। ঘটনাটা ভাবলে গা শিউরে ওঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখেই এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এড বক্স হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রপিস সব কিছু খণ্ডের শেষ দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে। সাথে টকটকে লাল রঙের তরল পদার্থ ভেসে বেড়াচ্ছে। আফজাল চৌধুরী নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছে না, কারণ সে ছেলের কাছে গেলে নিঘাত নিজের জন্মদাতা বাপকে আঘাত করতে একবারও ভাববে না সে। এই মাত্রই সে কি করেছে না করেছে কিছুরই হুঁশ নেই। যেই না টিভি আছা দিয়ে ভাঙবে সেই সময় সেই ছেলের বয়সী আর একজন ছেলে সাহস নিয়ে গিয়ে তাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আটকে নিল আর বলতে লাগলো, ভাই প্লিজ থাম, তুই দেখ তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি। টিভিটা শেষ পর্যন্ত আছড়েই দিল। হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরো বেড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই ছেড়ে দিল সে। তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসলো। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যেই ছেলেটি বড় বড় নিঃশ্বাস রুমকে এক ভয়ঙ্কর পরিবেশের পরিণত করেছে। মনে হচ্ছে কোনো সিংহ গজরাচ্ছে, আর রুমের অন্যান্য লোকেরা সেই সিংহের গুহায় ভয়ে না চাইতেও দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে। ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। ঘাড়ের রগ ফুলে উঠেছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করছে। বাম হাত দিয়ে নিজের চুল টেনে ধরে রেখেছে। মিসেস জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাত ধরে ব্যান্ডেজ করতে নিলে ছেলেটি এক টানে হাত সরিয়ে নেয়। মিসেস চৌধুরী বলল, জিহের বাবা মার, তুই বিশ্বাস কর দরজাটা আমরা কেউ খুলিনি। মেয়েটি কিভাবে পালালো সেটাও জানি না আমরা, হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে। জেহের গজরে ওঠে, সারা আপ মিসেস চৌধুরী, বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয়। বারান্দার নিচে গার্ডরাও বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি, সো আমাকে মিথ্যা বলার আগে ভেবে নেবেন। আর রুমে শিফা কিভাবে ঢুকলো? ও কেন ওই মেয়েটা জামা পড়েছিল? আই এম ড্যাম শিওর ওকে কেউ পালাতে সাহায্য করেছে। আরও পালিয়ে যাবেই বা কোথায়? সেই ফিরতে তো হবে এই জেহের চৌধুরীর কাছেই। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতের দাঁত চেপে বলল। জেহেরের সমবয়সী ছেলেটা জিহাদ। জিহাদ গিয়ে মায়ের হাত থেকে ওষুধের বক্সটা নিয়ে জেহেরের হাত ব্যান্ডেজ করতে লাগলো। জেহের হাত সরাতে গিয়েও সরালো না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কিছুক্ষণের মধ্যেই জেহের অনুভব করলো তার দু চোখে নিদ্রা ভর করছে। চোখ দুটো বন্ধ করে ঢলে পড়ল নিদ্রার রাজ্যে। জেহেরকে ঠিক মতো বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো জিহাদ। জেহেরের অজান্তেই সে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল। মিসেস জেসমিন একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেই শ্বাসের মিশে আছে কষ্ট, বেদনা আর সন্তানের ভালোবাসা না পাওয়ার হাহাকার। পরিচারিকাকে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই রুমে প্রবেশ করে শিফা। মিসেস জেসমিন এক পলক শিফার দিকে তাকিয়েই আচমকা চর বসিয়ে দিলেন তার গালে। ঘটনার আকস্মিকতায় আফজাল সহ জিহাদ দুজনেই চমকে উঠল। শিফা কিছু বলতে নিবে তার আগেই তাকে থামিয়ে মিসেস জেসমিন বলতে লাগলেন, ওই মেয়েটাকে পালাতে তুমি সাহায্য করেছিলে তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জেহেরের তোমাকে ওই মেয়েটাকে মনে করে, তাই তো?
আর তোমাকে কতবার বারণ করব যে জেহেরের সামনে না আসতে? তোমার সাহস কি করে হয়? তোমাকে সহ্য করতে পারে না জেহের, সেটা তো ভালো করেই জানো। তাও তুমি জেহেরকে রাগানোর মতো কাজ করো কেন তুমি? আজ যদি ওই মেয়েটাকে পালাতে না দিতে তাহলে হয়তো জেহের এত রেগে যেত না, আর না নিজের ক্ষতি করতো। বেয়াদব মেয়ে কোথাকার! লজ্জা থাকলে আর কখনোই জেহেরকে কেন এ বাড়িতে আসবে না তুমি। শিফা মাথা নিচু করে আছে আর মিসেস জেসমিন ক্রমশ রাগে উত্তেজিত হয়ে যাচ্ছে। জিহাদ তাড়াহুড়ো করে মিসেস জেসমিনকে ধরে বলল, মম, তুমি এখন আর কথা বলো না, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, রুমে যাও প্লিজ। আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন। মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে, অথচ জিহাদ নির্বাক। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করলো। পিছন পিছন শিফাও তাকে অনুসরণ করে। বারান্দায় পাতা ছোট্ট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে ইনসিতা। পুরো নাম ইনসিতা আফাফ রোজ। রোজ নামটি তার মামার দেওয়া হলেও কেউ এই নামে ডাকে না। জন্মসদরে রোজ উল্লেখিত থাকলেও সকলের কাছে তা অদৃশ্য। সকলের কাছে নাকি রোজ নামটা বিদেশি বিদেশি লাগে, তাই সকলেই ইনসিতা বলে ডাকে। অথচ ইনসিতার কাছে রোজ নামটাই সবচেয়ে প্রিয়, কিন্তু আফসোস কেউ রোজ বলে ডাকে না। কাঁধে কারো হাতে ছোঁয়া পেতেই আখি জোড়া মেলে তাকালো ইনসিতা। দেখলো তার বেস্ট ফ্রেন্ড নয়নিকা চিন্তিত বদনে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই মাথা না নাড়িয়ে কিছুই হয়নি বলে নয়নিকা উল্টো ভ্রুটি উঁচু করে ইনসিতাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে সেটা বল। আমার আবার কি হবে? দেখ, ভনিতা আমার একদম পছন্দ না, সেটা তুই জানিস। আমাকে দেখলে যে কিনা ঝগড়া মারামারি শুরু করে দেয়, সে আর চুপচাপ মানা যায় না। আর তুই নাকি রুমে এসে কিছু না খেয়ে বসে আছিস, কারোর সাথে নাকি ঠিকমতো কথাও বলছিস না। কি হয়েছে বলবি? আরে নয়ন, কিছু হয়নি আমার, মাথাটা একটু ধরেছিল শুধু, তাই আর কি। জবাবে কিছুই না বলে চুপ করে রইল ইনসিতা। নয়নিকা নাছর বান্দা, সে কথা বের করেই ছাড়বে, তার থেকে বরং নিজেই বলে দেওয়াটা ভালো। আর এমনিতেও ইনসিতার মনে অজস্র কৌতূহল জমা হয়ে আছে। সেই কৌতূহলকে মেটাতে হলেও নয়নিকাকে সবটা বলা দরকার। নয়নিকার হাত ধরে টেনে আর একটা চেয়ারে বসিয়ে দিল সে। শূন্য তাকিয়ে মনে করতে লাগলো আজ সকালে ঠিক কি কি ঘটেছিল তার সাথে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল ইনসিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। আজ ভার্সিটির সকলেই মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান ছিল, তাই সেই শাড়িটাকেই বেছে নিল। এছাড়া আর কোনো জামাও ছিল না তার। বাবাকে বলতেও পারছে না সে, বাবার কাছে বাড়তি টাকা নেই সে জানে। গত মাসের কারেন্ট বিল পর্যন্ত বকেয়া আছে, আর টিউশনির টাকাটাও বাজারের খরচ করে ফেলেছে। শাড়িটা বাবা 1 বছর আগে কিনে দিয়েছিল, কোনো দিন পরেনি সে। আজকে পরার জন্য উপযুক্ত সময় ভেবে পরে নিল। পিকনিক শেষ করে বিকেলে ফেরার পথে তার সহপাঠী অরু এসে বলল, ইতু শোন। কি রে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? কি? জেবাদের বাসায় গিয়ে ব্যাগটা জেবাকে দিয়ে আসবি প্লিজ। ও চলে গিয়েছে আর এই ব্যাগটা আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না, তাই তুই যদি একটু দিয়ে আসিস প্লিজ। অনুর মিনতি ভরা দৃষ্টি উপেক্ষা করতে পারল না ইনসিতা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তো আগে কখনো যাইনি। অনু জেবার বাসার অ্যাড্রেস বলে দিয়ে ব্যাগটা ইনসিতার হাতে ধরিয়ে কৃতজ্ঞতার গলায় বলল, অনেক অনেক ধন্যবাদ রে ইতু। মেনশন নট। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনসিতা। এই রাস্তায় আগে কখনো আসেনি সে। রাস্তার পাশে বিশাল বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে ইনসিতা। হা হয়ে গিয়েছে তার মুখ।
গেটটা এত বড় যে ভেতরের ঘরের টিকিটাও দেখা যাচ্ছে না। গেটের দুপাশে নিচ থেকে বেয়ে ওপরে উঠেছে লতানো গাছ, তার মধ্যে ফুটে রয়েছে শুভ্র সাদা অপরাজিতা। পুরো গেট জুড়ে সাদা অপরাজিতা যেন গেটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার পাশে বেশ বড় সড়ো একটি নেম প্লেট লেখা চৌধুরী মহল। জেবা আর সহপাঠী হলেও পড়ালেখা ছাড়া আর কোনো কথা হয় না তার, এমনকি ভালো করে চেনেও না তাকে। গেটের কাছে যেতেই দারোয়ান হাত দিয়ে আটকে ধরলো তাকে। কাকে চাই? আসলে জেবা চৌধুরীর বাড়ি তো এটা, তাই না? ওর সাথেই দেখা করতে এসেছি। দারোয়ান ইনশিতাকে দাঁড় করিয়ে রেখে কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ইনশিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। বড় গেট পেরোতেই ইনশিতা অবাক বিস্ময়ে তার মুখ হা থেকে এত বড় হা হয়ে গিয়েছে। সে কি স্বপ্ন দেখছে? চোখ দুটোকে একবার দুহাত দিয়ে কষলে নিল। না, কোনো স্বপ্ন নয় এটা। নির্মম নিস্তব্ধ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা। এই রকম বাড়িগুলো সে টিভিতে দেখেছে, সামনাসামনি যে দেখবে এটা হয়তো আশাও করেনি। গেট থেকে ঘরে যাওয়ার জন্য সুদীর্ঘ কঙ্কর বিছানো রাস্তা, ঘরের দেয়াল জুড়ে সাদা রং করা। শিল্পী যেন নিজের সবটা ভালোবাসা উজাড় করে তৈরি করেছে ঘরটা। ঘরের বেশ খানিকটা অংশের দেয়ালের জায়গায় কাঁচ দিয়ে আটকানো, কাঁচ দিয়ে ভেতরটা কিছু কিছু দেখা যাচ্ছে। ঘরটার চারপাশে ফুল গাছ দিয়ে জড়ানো, রাস্তার দুপাশে সবুজ ঘাসের ঢাকা বড় এক উঠান। উঠোনের এক পাশে বেতের সোফা টেবিল সুন্দরভাবে পাতানো, আর এক পাশে বড় একটি দোলনা। উঠোনের কোনায় ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। পুরো উঠোনের চারপাশে গাছের ছড়াছড়ি, যার ফলে কিছুটা ছায়ায় কিছুটা বিকেলের রোদে ঢেকে আছে পুরো বাড়িটা। ইনশিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটায়। মেন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আর এক দফা চমকালো ইনশিতা। শুনশান নীরবতায় ছেয়ে আছে পুরো ঘর। এত বড় প্রাসাদের মতো বাড়ি, অথচ কারো দেখা মিলছে না। বেশ ভাবালো ইনশিতাকে। চোখ বুলিয়ে একবার দেখে নিল পুরো ঘরটাকে। মেন দরজা থেকে নামার সময় চওড়া দুটো সিঁড়ি দিয়ে নামতে হয়। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানে বড় বড় সাদা রঙের সোফাগুলো তার কাছে নতুন ঠেকলো। সে তো কাঠের 4 পায়া সোফা দেখেছে, অথচ এই সোফাগুলো মনে হচ্ছে পুরোটাই ফোম দিয়ে ঢাকা আর কিছুটা নিচু হয়ে সবটা ফ্লোরের সাথে মিশানো। তার ওপর রয়েছে ফোমের কুশল। ওপরের দিকে চোখ নিতেই দেখলো বিশাল বড় ঝাড়বাতি। দুপাশে সোফার মাঝখানে একটি কাচের টি টেবিলের কাজটি তাদের আয়নার থেকেও ঝকঝকে পরিষ্কার। কিছুটা মনক্ষুণ্ণ হলো ইনশিতার। সোফার ঠিক কিছুটা দূরে এক পাশ দিয়ে বেয়ে উঠেছে সিঁড়ি। ওপরের তলার চারপাশ দিয়ে কাচের রেলিং দিয়ে বেঁধে রাখা। ড্রয়িং রুমের ডান সাইডে রান্নাঘর দেখে ইনশিতা ভাবলো তাদের দুটো রুম একত্র করলেও এই রান্নাঘরটার সমান হবে কিনা। রান্নাঘরটা ঠিক কিছুটা দূরে অবস্থান করছে কাচের বড় ডাইনিং টেবিল। চেয়ারগুলো কেমন রাজকীয় সাজে সজ্জিত রয়েছে। সোফার কাছে এসে ডাইনিং টেবিলের পর্যবেক্ষণ করতে চোখ গেল ঘরের আরেক পাশটায়। ডাইনিং টেবিলের পাশে আরও পুরো ডাইনিং রুমের সামনাসামনি অর্ধেক দেয়ালটা কাচে ঢাকা, অথচ ওপরের থেকে নিচে পর্যন্ত পুরোটাই কাচ। কাচের পাশটাতে আরও কয়েকটা চেয়ার রাখা। বাহির থেকে আসা প্রাকৃতিক আলো পুরো ডাইনিং রুমে আলোকিত প্রায়। সাথে রয়েছে বাতাসের ছুটোছুটি। কাচ ভেদ করে ওপাশে রয়েছে বড় সুইমিং পুল, তাতে নীল প্রাণী ঢেউ খেলে যাচ্ছে। সুইমিং পুলের পাশে ফুলের বাগান, সেখানে কসমস ফুল ছাড়া আর কোনো ফুলই চিনল না সে, নিশ্চয়ই বিদেশি ফুল। উপরতলাটাও নিশ্চয়ই আরও সুন্দর করে সাজানো। এই বাড়িটা একদিন ঘোরা সম্ভব নয়, 2 দিন তো নিশ্চিত লাগবে। আর মনে মনে ভাবলো ভালোই হয়েছে অনুর কথা শুনে এখানে এসে, না হলে এত সুন্দর একটি বাড়ি কি তার
চোখে পড়তো। ইস, তার যদি এমন একটা ঘর থাকতো। এইসব ভাবতে ভাবতে ইনশিতার মনে হলো কেউ তাকে ডাকছে। পেছনে ফিরে দেখলো জেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মেয়েটার মুখ থেকে যেন সৌন্দর্য উপচে পড়ছে। জেবা এগিয়ে আসলো। কেমন আছো ইঞ্চিতা? অনু আমায় ফোন করে বলে দিয়েছিল যে তুমি এসেছো। তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি, তাই না? এই জন্য সত্যিই আমি সরি। আসলে ব্যাগটাতে আমার অনেক জরুরি কিছু কাগজের জিনিস ছিল, যেগুলো আজকেই লাগতো। ইনশিতা হাসি মুখে জবাব দিল, সরি বলার কিছুই নেই। আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ইনশিতার বাসার রাস্তা একদমই বিপরীত, তবু মিথ্যা বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ইনশিতাকে বসতে বলে চলে গেল। ইনশিতা সোফায় বসতেই তলিয়ে যেতে সামলে নিল। বাপরে, কি নরম সোফা, একদম মাখনের মতো নরম যাকে বলে। সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরে টি টেবিলে। সেখানে রাখা হয়েছে অনেকগুলো কালো গোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। কালো গোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল গোলাপ নিতে। কয়েকটা গোলাপ কানের পেছনে গুজে দিল। হঠাৎই মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠ কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড়িয়ে বলে উঠল, রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিমস জিন্স পরিহিতা একটা স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে। সুদর্শন ছেলেটির ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটি ফুটে উঠেছে। আয়ত্ত আকৃতির চোখে এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। মসৃণ চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। গোলাপি রাঙা ঠোঁটে কিছু একটা বিড়বিড় করছে সে। জাহের সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ গেল কালো গোলাপ রাখা চেয়ারটির দিকে, যেখানে একটি মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পেছন ফিরে ছিল বিধায় মেয়েটির সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি। মেয়েটি একটু এদিকে ফিরতেই চোখ আটকে গেল তার। হৃদয়পিণ্ড স্পর্শ দ্রুত গতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটি মায়াবী চোখ কাজলে লেপটানো, কানে কালো গোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলটে হাসি, হাতে কাচের চুড়িগুলো ঝনঝন করছে। ধারালো তার গায়ের গঠন। কালো গোলাপ মাথায় দেওয়ায় মেয়েটিকে আরো বেশি মায়াবী লাগছিল। অনেক মেয়েকেই সে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েটিকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎই আসলো এই মেয়েটি কুইন, তার ব্ল্যাক কুইন। কথাটি মাথায় আসতেই জাহেরের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। বিড়বিড় করে কথাটি বলল সে। তখনই মেয়েটা পেছনে ফিরল আর জাহেরের হাসি থামিয়ে দেখতে লাগলো তার ব্ল্যাক কুইনকে। তার মধ্যেই জেবা আসলো হাতে চায়ের কাপ নিয়ে। জাহেরকে লক্ষ্য করলো না সে। ইনশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগলো, ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ইনশিতা। আমি তো চোখ সরাতেই পারছি না তোমার থেকে। বেশ লজ্জা পেল ইনশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল, থাক থাক, লজ্জা পেতে হবে না। এখন এখানে বসো, আমার সাথে একটু গল্প করো। সোফায় এসে বসলো তারা। সিরিয়াসলি বলছি ইনশিতা, আমি যদি ছেলে হতাম না, তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটি কথায় ইনশিতা লজ্জায় রাঙাবতী হলেও ওপাশে কেউ রাগে দক করে জ্বলে উঠল। জাহের ঘাড় কাত করে এক হাতে নিচের চুলগুলো টেনে ধরল। চোয়াল শক্ত হয়ে গেল ক্রমশ। রাগে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সে ছাড়া অন্য কেউ তার ব্ল্যাক কুইনকে বিয়ের কথা কেন বলবে? হোক সে ছেলে বা মেয়ে, কেন অন্য কেউ তাকে সুন্দর বলবে? একমাত্র জাহের ছাড়া অন্য কেউ তাকে কিছু বলবে না। তার এই সুন্দর সাজ অন্য কেউ দেখবে না। না না, কেউ না, কেউই না। ইনশিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই চমকে উঠল সে। ঘাড় কাত করে লাল চোখ নিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জাহের। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে। এই ভয়ঙ্কর দৃষ্টিতে ইনশিতার অন্তরাত্মা কেঁপে উঠল।
জাহেদ তার হাত ধরে টান দিয়ে নিয়ে যেতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখলো জেবা ইনশিতার অপর হাত ধরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেবা জাহেরের এই রূপ দেখে ভয় পেলেও সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ও এখন বাসায় যাবে। রাগ আরও বেড়ে গেল জাহেরের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার ওপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? ও কোথাও যাবে না, শুধু তার কাছেই থাকবে। জেবা ইনশিতার হাত না ছাড়ায় জাহের আচমকা গরম চায়ের কাপ নিজের জেবার হাতে ঢেলে দিল। গরম চা হাতে পড়ার মুহূর্তেই ইনশিতার হাত ছেড়ে চিৎকার দিয়ে উঠল জেবা। ইনশিতাও এমন ঘটনায় হতবাক। ইনশিতা জাহেরের হাত ছাড়িয়ে জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবারও নিজের হাতকে শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করলো। ইতিমধ্যে জেবার চিৎকার মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হলো। জেবার এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ পানি নিয়ে আসলো। জেহাদও দৌড়ে ওষুধের বক্স নিয়ে আসতে গেল। ইনশিতা জেহাদ আর শিফাকে খেয়াল করলো না। জাহের ইনশিতার হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইনশিতা ভয়ে কান্না করে দিয়েছে। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ইনশিতার কোনো কথাই জেহেরের কানে পৌঁছায়নি। মিসেস জেসমিন তা খেয়াল করলেন। জেহের, কি করছিস কি তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করল না জাহের। ইনশিতার হাত ছাড়াতে চাইলে জাহের আরও শক্ত করে হাত চেপে ধরল। এতে করে ইনশিতার কম দামি কাছের চুড়ি ভেঙে গেল। ব্যথা আর ভয়ে কান্না করতে গিয়েও কথাও মুখ দিয়ে বের হচ্ছে না। জাহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিজের রুমে নিয়ে ইনশিতাকে নিচে ঠেলে দরজা আটকে দিল। ইনশিতা আরও বেশি ভয় পেয়ে গেল। না জানি জাহের এখন তার সাথে কি করে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতো সে, আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অজানা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপা শুরু করলো। যে কেউ দেখলে তাকে মির্গি রুগী ভেবে ভুল করবে না। জাহের এগিয়ে এসে ইনশিতা 2 হাত ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনশিতা খেয়াল করলো জাহেরের চোখের মণি কালচে নীল। এই প্রথম সে কারো নীল চোখের মণি দেখলো। জাহের হঠাৎই তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ জড়িয়ে ধরা ইনশিতা ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? এমন আচরণ করছে কেন? একে তো জীবনেও দেখেনি সে, এই প্রথম দেখেছে। তার মধ্যে এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে ইনশিতার দম বন্ধ হওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুড্ডি ইতিমধ্যে ভর্তা হয়ে গিয়েছে। ইনশিতা কম্পিত কণ্ঠে কোনো রকমে বলল, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতাকলের মতো পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়েন প্লিজ। এতটুকু বলেই যেন দম ফুরিয়ে গেল ইনশিতার। ব্যথার কথা শুনে জাহের আলগা করে ধরল ইনশিতাকে। আলগা হতে ইনশিতা জাহেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, এই আপনি কি পাগল? এভাবে আমাকে হুট করে এখানে আনার মানে কি? হ্যাঁ, আর জেবাকেই বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল, আর আমার কাছে তোমাকে আনার সময় আটকে ছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূর করার চেষ্টা করলে তাকে আমি এমনি ছেড়ে দেবো নাকি? দাঁত কিরমির করে বলল জাহের। আপনাকে আমি চিনি না, জানি না, আর না আপনি আমাকে চিনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরনের অসভ্যতাম? হ্যাঁ, ম্যানার্সলেস কোথাকার। জাহের দাঁতে দাঁত চেপে রাগ আটকালো। এই প্রথম সে কারো উপর রাগ দেখালো না। বাকি সময় রাগ উঠলেই কাউকে ছাড়ে না সে, এমনকি নিজের পিতামাতাকেও না। সে তার রোজের ওপর রাগ দেখাবে না, একদমই না। তাকে ভালোবাসবে সে, খুব ভালোবাসবে। দেখুন, আমাকে যেতে হবে। বাবা মা অপেক্ষা করছে আমার জন্য, প্লিজ যেতে দিন আমায়। যাবার কথা শুনে আবারও রাগ চাপলো জাহেরের মাথায়। তার রোজ তার কাছ থেকে চলে যাওয়ার কথা বলছে। না, সে কিছুতেই যেতে দেবে না। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ, আমার কাছেই থাকবে সব সময়, আমার চোখের সামনে।
এই কথাটাকেই বারবার করে বলতে লাগলো সে, আর নিজের চুলের পেছনের দিকে টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। এদিকে ইনশিতা হাঁ হয়ে গেছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে কেউ তাকে ডাকে না, আর না এখনকার কেউ জানে। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? অবাক স্বরে জানতে চাইলো ইনশিতা। রোজ? আমার ব্ল্যাক রোজ? তো তুমি শুধু আমার রোজ? আমার? কি যা তা বলছেন? হ্যাঁ, আমি আপনার হতে যাব কেন? আর আমার নাম কি করে জানলেন? তোমার নাম মানে? রোজ আমার নাম। ইনশিতার কথা শুনে আবারও রাগ উঠলো জাহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরও অনেকে তাকে এই নামে ডাকে। আর এই নাম শুধুমাত্র জাহেরের দেওয়া। এই নামের অন্য কেউ কেন ডাকবে? কেন? আবারও গিয়ে ইনশিতার বাহু শক্ত করে ধরলো। ইনশিতা চোখ বন্ধ করে ব্যথায় সহ্য করলো। এই ছেলের হাতে এত শক্তি কোথা থেকে আসে? কি খায়? ইনশিতার কানে দাঁত কর্মর করে হিসিয়ে বলল, তোমার নাম রোজ হলে এই নামের আরো অনেকে ডাকে। তোমার নাম রোজ হলে এই নামে আরো অনেকে ডাকে, তাই না? এই নামে কেউ ডাকতে পারবে না তোমায়, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জাহেরের কথায় পুরো শরীর কেঁপে উঠল ইনশিতার। এমন ভয়ঙ্কর ভাবে কেউ কথা বলে? আর তার নাম যার ইচ্ছা ডাকবে, একমাত্র এই ছেলেই ডাকবে কেন? তার নাম আশ্চর্য। আর সে ভালোভাবেই বুঝে গিয়েছে এই জাহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। না হলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জাহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা ছিল, তবে ভুলে যাও রোজ। কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামের ডাকায় ইনশিতা প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছা ছিল কেউ না কেউ তাকে যাতে রোজ বলে ডাকে। পর মুহূর্তের আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় ঝেঁকে ধরলো তাকে। সে কোথায় যাবে না যাবে সেটা এই বেয়াদব ছেলেকে কেন বলবে? কেন? আপনার পারমিশন নিব কেন? আর এখানেই বা জীবন কেন থাকবো? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ইনশিতার কানে ফিস ফিস করে বলল জাহের। ইনশিতার শরীর ভয়ে এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছুই করো না কেন, সব কিছুতেই আমার পারমিশন নেবে। আমার কথা মতো চলবে তুমি। কারোর সাথে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে, ইভেন তোমার বাবা মায়ের সাথে দেখা করার জন্যও। ইনশিতা যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে সে সব সময় তার ভালোবাসার মানুষের স্বাধীনতায় কোনো বাধা দেয় না, উল্টো প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলে তো সম্পূর্ণ বিপরীত। এটা কোনো মতেই ভালোবাসা না, কিন্তু এখন এর থেকে কোনো মতে জোর করে ছাড়া পাওয়া যাবে না, তাই বুদ্ধি দিয়ে সরতে হবে। কিছুটা দম ছেড়ে বলল, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আবার খুব খিদে পেয়েছে, আপনি কি একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন? জাহের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজে হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এইখানটায় বসো রোজ, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলে রুমের বাইরে যেতে লাগলো। যেতে গিয়ে হঠাৎই পিছন ফিরল। পেছন ফিরতেই দেখে ইনশিতার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পেছনে ফিরল আবার। জাহের এসে দুই হাতে ইনশিতার এইটুকুনি মুখটি ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতেই ইনশিতার রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছে নিল, যেন কপালে কালি দিয়ে কেউ মেখে দিয়েছে, আর সে সেটা ঘষে ঘষে ওঠাচ্ছে। ইনশিতা দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে ধরল। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। শীত আর প্ল্যানের পানি ঢেলে দিল সাইকোটা। বারান্দা দিয়েও নামার কোনো উপায় নেই। নিচে কতগুলো গন্ডারের মতো গার্ড পাহারা দিচ্ছে। এখন কি করে পালাবে সে? ধুর,
এসব ভাবছিল আর তখনই দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সেই জাহের ছেলেটি আর সাথে একটি মেয়ে। জাহেরকে দেখে ভয়ে ঝেঁকে ধরলো আবারও তাকে। তবে ইনশিতা চরম অবাক হলো যখন দেখলো জাহের ছেলেটির চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ইনশিতার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনশিতাও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ড চেঞ্জ করে আসলো আর দেখলো মেয়েটি জাহেরকে জিহাদ নামে ধরে কথা বলছে। আশ্চর্য, এটা কি জাহের নয়? জাহের তো ইনশিতাকে দেখে এত শান্ত থাকে না। সে জাহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে নিল। আপনি তখনই জিহাদ তাকে থামিয়ে বলল, আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও। ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে। গো। এই ছেলেটির কণ্ঠ জাহেরের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জাহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলেটির কণ্ঠে রয়েছে চঞ্চলতা। চেহারা শান্ত হলেও কণ্ঠে প্রচুর চঞ্চলতা প্রকাশ পায়। আর জাহেরের চেহারা যেমন গম্ভীর তেমন তার কথাবার্তাও। তবে জাহেরকে গাম্ভীর্যপূর্ণ চেহারাটাই বেশি মানিয়েছে। ইনশিতা কিছু না ভেবেই দরজা ডিঙিয়ে চলে যায়। সিঁড়ির কাছে যেতেই দেখলো জাহের রান্নাঘরে অ্যাপ্রন পরে কিছু একটা করছে। ইনশিতার মাথায় কিছু ঢুকছে না। ওপরে জাহের আবার নিচেও জাহের, কি হচ্ছে এসব? আপাতত এসব নিয়ে চিন্তা বাদ দিয়ে তাকে আগে এখনই বের হতে হবে। তবে রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুম দেখা যায়, আর সেখান দিয়ে তাকে যেতে হবে। পরক্ষণেই মনে হলো সে তো অন্য একটা জামা পরে আছে। ওড়নাটা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিল। ব্যাস, এখন আর জাহের চিনবে না। ইনশিতা চুপিসারে জাহেরের সামনে দিয়ে বাড়ির থেকে বের হয়ে আসলো। বাড়ির থেকে বের হতেই রাস্তার ধারে সাইকেলে নজর আসলো। সেটা নিয়ে সে চলে আসে বর্তমানে। এবার বুঝেছি কাহিনীটা। আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে এই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। এর নিশ্চয়ই কোনো সমস্যা আছে, পাগল হবে, আর পাগলের সাথে সংসার করে লাইফ পুরো হেল হয়ে যাবে। আর কি মনে হয় জানিস, জেহেরের মতো দেখতে ছেলেটা বোধ হয় তার ভাইটাই হবে। হরবর করে বলল নয়নিকা। ইনশিতা অন্ধকার আকাশের দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, হয়তো। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখে হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনোই দেখিনি, আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে নয়নিকা বলল, আসলেই তো, তুই বা কিভাবে বলবি, সাইকো তো। তাই মনে হয় তোর সৌন্দর্য দেখে মাথা আউলিয়া গেছে। ইনশিতা নয়নকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, ধুর। আচ্ছা বাদ দে, এটা ক্ষণিকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সেই রাতে আর এই বিষয় নিয়ে কোনো কথা হলো না তাদের মধ্যে। দুজনেই বারান্দায় বসে এটা সেটা বলে, হাসাহাসি করে রাত পার করলো। ভোর হতে এখনো বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকেই কানে ভেসে আসছে। সকলেই ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই জিহাদ আর সিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনির নিচে রেখে বাইরে তাকিয়ে আছে জিহাদ। শান্ত চোখে মনির দৃষ্টি আটকে আছে বারান্দায় গোলাপ ফুলের গাছটিতে। লাল গোলাপটিতে শিশির জমতে শুরু করেছে, আর সিফা আইস ব্যাগ মাথার পেছনে চেপে ধরে আছে। সিফা জিহাদের ফুফাতো বোন, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো জাহের অস্বাভাবিক সেটা জেনেও জাহেরের পিছন পড়ে আছে, আর সেটা একটাই কারণ, টাকা। জাহের আর জিহার যমজ ভাই, কয়েক মিনিটের বড় ছোট শুধু। জাহের বড় তাই জিহাদ ছোট, তবুও জাহেরকে জিহাদের ভাই বলে ডাকে। তাদের দেখে সকলেই তালগোল মিলিয়ে ফেলবে কে জাহের আর কে জিহাদ। তবে পরবর্তীতে জিহাদ আর জাহেরকে পার্থক্য করতে সহজ হয়ে যায়, কারণ জিহাদ চোখে চশমা পরে আর তার চোখের মণি কালো। অপরদিকে জাহের চশমা ব্যবহার করে না,
আর তার চোখের মনেও কালচে নীল। জিহাদের চোখ এমনকি চেহারাও সবসময় শান্ত হাস্যোজ্জ্বল থাকে, যার বিপরীত জাহের গম্ভীর। আর জাহের শান্ত চোখ দুটো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার চোখগুলো এমন ভয় পাওয়ার মতো, জাহের কারো সাথে মিশে না, কথা একদম বলে না, এমনকি হুহাস করেও না। যেই কথাটা ভালো লাগবে বা প্রয়োজনীয় মনে করে সেটারই উত্তর দিবে। এছাড়া অস্বাভাবিক আচরণ তো আছেই, যদিও এই তার অস্বাভাবিকতার পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর জন্য তাকে বিশেষ মেডিসিন দেওয়া হয়, তাও জাহেরের অজান্তে। অথচ দিন দিন তার অস্বাভাবিক আচরণ বাড়তেই থাকে। কথায় কথায় হুটহাট রেগে যায়, ভাঙচুর করে।